আপনাকে ধন্যবাদ, কৃতজ্ঞতা ও স্বাগত জানাই আমাদের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য, আমাদেরকে সময় দেওয়ার জন্য। এবং আপনাকে সামনে রেখেই দর্শকদের জন্য একটু বলে রাখি, রবিউল ভাই আমাদের ডিপার্টমেন্টের, মানে আমি ঢাকা ইউনিভার্সিটিতে যে ডিপার্টমেন্টে পড়েছি, মাস কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ডিপার্টমেন্টের আমার বড় ভাই, অগ্রজ। সেই জন্য আমি আশা করব যে উনাকে আমি সব রকম প্রশ্নই করতে পারবো। কিছু প্রশ্নে হয়তো তিনি একটু কুপিতও হতে পারেন, আমি সেই ঝুঁকি নিয়েই, যেহেতু অগ্রজ বড় ভাই, সেহেতু আমি শুরু করতে চাই। রবিউল ভাই, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাই। ধন্যবাদ। জনাব শেখ রবিউল আলম, আমরা একটু আগের থেকে শুরু করি। আপনি কিন্তু বিএনপি ক্ষমতায় আসার আগ থেকেই, মানে অনেক আগে থেকে, আমি যদি গত 10 বছর সময়কালে ধরি, যে গত 10 বছর আপনি নানা কারণে, নানা সময়ে, নানাভাবে আলোচিত ছিলেন। আপনি টকশোতে নিয়মিত অংশগ্রহণ করেছেন, রাগ হয়ে টকশো থেকে চলে গিয়েছেন, কোনো সময় কারো সাথে খুবই তর্কে বিতর্কে লিপ্ত হয়েছেন। তো সেই সময়কার একটা ঘটনা থেকে শুরু করি। 2024 সালে অক্টোবরে আপনাকে নিয়ে দেশের প্রথম সারির সব পত্রপত্রিকা নিউজ করেছিল। 24 অক্টোবরে তাদের অনলাইন সংস্করণে, এগুলি এখনও আপনি খুঁজলে নিশ্চয়ই পাবেন। সেখানে বলা হয়েছিল যে বিএনপি আপনার পদ স্থগিত করেছিল। সে সময় বলা হয়েছিল যে সন্ত্রাসী হামলায় দীপ্ত টিভির সম্প্রচার কর্মকর্তা তানজিল জাহান তামিল নিহত হওয়ার ঘটনায় আপনার জড়িত থাকার অভিযোগের বিষয়ে গত 11 অক্টোবর আপনাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। আপনি কারণ দর্শানোর নোটিশে যে জবাব দিয়েছেন, সেখানে বক্তব্য স্পষ্ট করতে পেরেছেন কিনা আমাদের একটু বলবেন। আপনার বিরুদ্ধে দায়ের করা মামলা আদালতে নিষ্পত্তি না হওয়া পর্যন্ত সকল পদে দায়িত্ব পালন করছেন, সে সমস্ত পদে নির্দেশক্রমে স্থগিত ধারণা করেছিল। আমি আরেকটু বড় করে বলি, আপনি বিএনপি রাজনীতিতে দুর্দান্তভাবে ফিরে এসেছেন। আওয়ামী লীগের সময় তাদের দ্বিতীয় প্রধান নেতাকে যে মন্ত্রণালয় দেওয়া হয়েছিল, সেগুলি সহ তার চেয়ে বেশি মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন বিএনপি সরকারের। সেক্ষেত্রে বিএনপি শীর্ষ নেতৃত্ব কি তখন আপনাকে ভুল বুঝেছিল? সেই মামলার এখন পরিস্থিতি কি? সেই মামলা, সেই হত্যাকাণ্ড নিয়ে আপনার দিক থেকে ব্যাখ্যা বা বক্তব্য আমরা কখনো জানতে পারিনি। আপনার অবস্থান এখন আপনি একটু বলবেন কিনা? ধন্যবাদ জনাব শেখ রবিউল আলম। অনেকগুলি প্রশ্ন আপনি করেছেন। প্রথমে বলি, মামলাটি ছিল মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। ওই প্রকল্পটি, অর্থাৎ ওই ভবনটি আমরা আরো 6 বছর আগে, এখন থেকে যদি বলি, আমরা হ্যান্ড ওভার করে চলে আসি নির্মাণ করে। যে প্রতিষ্ঠানটি নির্মাণ করে, আমি তার ম্যানেজিং ডিরেক্টর ছিলাম, আরো 6 জন ডিরেক্টর আছে। তো হ্যান্ড ওভার করে চলে আসি আমরা। ওখানে ল্যান্ড ওনার 3 জন ছিলেন। সেই 3 জন ল্যান্ড ওনারের মধ্যে একজন ল্যান্ড ওনারের একটা ফ্ল্যাটের অর্ধেক অংশ তিনি দখল করে রাখেন, এবং সেটি তার কেনার কথা ছিল, কিন্তু তারা পরিশোধ করেন না পয়সা। সেটি যখন পাশের আরেকজন ফ্ল্যাট ওনার পারচেস করেন, সেটা তাকে বুঝিয়ে দেওয়ার জন্য আমার একজন ইঞ্জিনিয়ার যায়। এটা আমি জ্ঞাত ছিলাম না, আমার জানা ছিল না। এটা ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টই দেখে। তো সেখানে বাকবিতণ্ডা হয়। আপনার সেখানে তামিম নিহত হয়। পরবর্তীতে তামিমের এই নিহত হওয়ার কোনো রিজন ওইভাবে তদন্তে বেরিয়ে আসে না। তো যেহেতু আমি ম্যানেজিং ডিরেক্টর, ওই প্রতিষ্ঠানটি ওই ভবনটি নির্মাণ করেছে, এই জন্য তারা আমাকে এই মামলায় আসামি করে, 3 নম্বর আসামি। ওই মামলা তদন্ত হয়েছে, এবং তদন্ত হয়ে আমার কোনো সম্পৃক্ততা পাওয়া যায় নাই। আমার সম্পৃক্ততা কখনোই ছিল না। আমি বলছি, জ্ঞাতও ছিলাম না, প্রেজেন্টও ছিলাম না। একটা প্রতিষ্ঠানের একটা দুর্ঘটনাও বলতে পারেন এভাবে যদি দেখেন। তবে তামিম নির্মমভাবে যে মারা গিয়েছে, এটা নিশ্চয়ই আমাকেও কষ্ট দেয়, এবং আমার কাছে সেটা কাঙ্ক্ষিত ছিল না। মিডিয়াতে এভাবে এসেছিল, সে একজন মিডিয়ার টেকনিশিয়ান বা ইঞ্জিনিয়ার হবেন, প্রচার সম্প্রচার মানে কর্মকর্তা, যার ফলে ওর মিডিয়ার তার প্রতি একটা দায়িত্ব ছিল, কিন্তু আমার কোনো সম্পৃক্ততা ছিল না, এবং তদন্ত সেটা প্রমাণ হয়নি। আমার পদ স্থগিত করা হয়েছিল, সেটা ওইটা ধরেন দল সিদ্ধান্ত নিয়েছিল। আমি যত উপযুক্ত জবাব পরবর্তীতে দিয়েছি, এবং এই মামলায় নির্দোষ প্রমাণিত হয়েছি। যার ফলে আমি এটা বলতে চাই যে এটা আমার প্রতি একটা অত্যাচারী ছিল, এবং এটা মিডিয়া ট্রায়ালও হয়ে গিয়েছিল। সেখানে ধরেন একটা সিম্পেথি তামিম পেয়েছে, এবং তামিমের প্রতি আমারও সিম্পেথি আছে, কিন্তু আমার সম্পৃক্ততা ছিল না। এটা 2 বার তদন্ত হয়েছে, এবং তদন্তে আমি নির্দোষ প্রমাণিত হয়েছি। মামলার চার্জশিট হয়েছে, চার্জশিট একসেপ্ট হয়ে গিয়েছে। তো এটা হচ্ছে সারমর্ম। আরেকটা কথা আমি বলি, ওই মামলায় আরেকজন আসামি ছিলেন, তিনিও কিন্তু ল্যান্ড ওনার। তো ডেভেলপার যদি তার প্রতি অত্যাচার করে থাকে, তাহলে আরেকজন ল্যান্ড ওনার, 3 জন ল্যান্ড ওনারের আরেকজন ল্যান্ড ওনার কেন আসামি হবে? তারপর ওখানে যারা ফ্ল্যাট পারচেস করেছে, তাদেরও 5 জনকে উনি আসামি করেছিলেন, তামিমের বাবা। হ্যাঁ,
তো অন্য পারচেস করা ফ্ল্যাটের যারা মালিক তারা কেন আসামি হবে? একজন ডিডি মানে ডেপুটি ডিরেক্টর ছিলেন মাদক দ্রব্য নিয়ন্ত্রণের, তিনিও আসামি হয়েছেন, তার স্ত্রী আসামি হয়েছেন, তার শ্বশুর আসামি হয়েছেন, তার শালা সম্বন্ধী সবাই আসামি হয়েছেন। এরকম ভাবে প্রতিহিংসা বশত উনি এটা করেছিলেন। তো তার শিকার আমি হয়েছি, বিতর্কিত তৈরি হয়েছে, মানুষ ভুল বুঝেছে, এখন তদন্তে নিশ্চয়ই সেটা প্রমাণিত হয়েছে যে আমি নির্দোষ ছিলাম। রবিউল ভাই, ছোট করে একটু বলবো, আপনার সঙ্গে কি এই তামিম সাহেবের বা আপনার প্রতিষ্ঠানের সঙ্গে কি এই তামিম সাহেবের কোনো মতান্তর বা যেটাকে বলা হচ্ছে মানে স্বার্থ সংক্রান্ত কোনো সংঘাত হয়েছিল? মানে উনি কি আপনার প্রতিপক্ষ ছিলেন? না, প্রতিপক্ষ ছিলেন একদিক থেকে, যেহেতু আমার কোম্পানি ডেভেলপ করেছে, ওই ফ্ল্যাটের অর্ধেক অংশের মালিক আমরা, কোম্পানি। অর্থাৎ আমি যদি বলি মাঝখানে একটা ফ্ল্যাট আছে, ওটা সম্ভবত আপনার 7, ওইটা হলো বি, 7B এর 650 স্কোয়ার ফিটের মালিক আমরা, 650 স্কোয়ার ফিটের মালিক হচ্ছেন তামিমের বাবা। তো উনি পুরাটাই দখল করেছিলেন গত প্রায় এই ঘটনা ঘটার প্রায় 2.5 বছর আগ থেকে। এটা নিয়ে উনি ডিবিতে গিয়েছেন, মানে বিভিন্ন ভাবে উনি চাপ প্রয়োগ করেছেন যাতে আমরা ওই অংশটা তাকে ছেড়ে দেই। তার একটা কারণও উনি ব্যাখ্যা করতে চেয়েছেন। তিনি মনে করতে চেয়েছিলেন যে ওখানে তার বক্তব্য অনুসারে অন্যদের বুঝিয়ে দেওয়া হয়েছে, তিনি নিজে 2টি ফ্ল্যাট নিজে রেডি করেছিলেন, বিধায় ওই 2টি বুঝিয়ে দেওয়া হয়নি, বাকিগুলি বুঝিয়ে দেওয়া হয়েছে। এই জন্য উনি কম্পেনসেশন দাবি করেছিলেন, মানে একটা টাইম চলে গেলে যে ভাড়া দেওয়ার একটা থাকে। অন্য 2 ল্যান্ড ওনার বুঝে নিয়েছেন, উনি বুঝে নেন নাই, কিন্তু আমাদের কাছে আবার ভাড়া চাচ্ছে, যার জন্য ওই অর্ধেক ফ্ল্যাটের মূল্য উনি আর দিতে চাচ্ছিলেন না, বাট উনি ভোগ করছিলেন, দখল করে রেখেছিলেন। কিন্তু সরকার পতনের 2.5-3 মাস পর যখন উনি উপলব্ধি করলেন যে আমাদের এই অংশ ওনাকে ফেরত দিতে হবে, নিজে আমার অফিসে এসে ফেরত দিতে চেয়েছিলেন। উনার এক আত্মীয় এসে এটা ম্যানেজ করেছিলেন, আমার কাছে নিয়ে আসেন। তিনি মালয়েশিয়া থাকেন, ওনার নাম মাহবুব। তিনি ফোন করে তামিমের বাবাকে আনেন। উনি ওই অর্ধেক অংশ ছেড়ে দিতে চান। ছেড়ে দিতে গেলে চাইলে আমাদের ইঞ্জিনিয়ার অফিস থেকে গিয়ে ওটা বুঝে নিতে চান। এই বুঝে নিতে গিয়ে ওখানে একটা বাক বিতণ্ডা, তর্ক বিতর্ক হয়ে যায়। আর আমরা ওই অংশটা বিক্রি করার জন্য পাশের যিনি কিনেছেন, ওই যে ডিডি মামুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণে, তার সাথে চুক্তিবদ্ধ হই। এইটা নিয়েই তিনি ক্ষুব্ধ হন এবং তিনি ওখানে ডিপ্রাইভ হচ্ছেন বিদায় মনে করেন তাকে ওই অর্ধাংশ যে তিনি 3-4 বছর দখল করে আছেন, ভোগ করছেন, সেটা তাকে ছেড়ে দিতে হবে। আর উনি পয়সা ছাড়া এটা আমার কাছে চাচ্ছিলেন, এই ধরনের একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট সেখানে ছিল, বিধায় তিনি ক্ষুব্ধ হয়েছেন আমাদের প্রতি। এই বিষয়ে শেষ প্রশ্ন, আপনি তাকে কোনো হুমকি ধমকি, তারপরে যেহেতু সরকার পরিবর্তন হয়েছে, আপনি বিএনপির একজন বড় নেতা এবং আপনি তখন থেকেই জানতেন যে আপনি বিএনপির একজন খুব কেন্দ্রীয় পর্যায়ের নীতি নির্ধারকদের মধ্যে একজন হবেন, সেইটা কি আপনি তাকে দিছিলেন যে ভাই দেখা নিমু, এখন তো আওয়ামী লীগ সরকার নাই, কেউ তাকে রক্ষা করতে পারবে না? আমি চরিত্রে সেরকম না। আমি ওই তানজিমকে জীবনে একবার দেখেছি, তার বাবার সাথে আমার অফিসে আসছিলেন, আর আমি ওকে চিনতাম না, আর আমি ওকে জানিও না যে ও মিডিয়ার সাথে যুক্ত আছে বা কোথায় জব করে, এটা আমার জানা ছিল না। যেটা হয়েছে আর কি, সেটা হলো যে হুমকিদের কোনো প্রশ্নই আসে না। আমি তো তাকে দেখি, আর তার আমার প্রতিপক্ষ তিনি ছিলেন না। আপনি মনে রাখবেন, আমি জুলাই আন্দোলনে ঢাকা মহানগর দক্ষিণের প্রধান সমন্বয়ক ছিলাম, চিফ কোঅর্ডিনেটর। এই আন্দোলন আমার হাত ধরে হয়েছে। 5 তারিখে সরকারের পতন হয়েছে জুলাই, তার প্রায় 2.5 মাস পরে এই ঘটনা। তখন কিন্তু 12 দিনের মতো থানায় পুলিশ নেই, কোনো প্রশাসন নেই, আপনি এটা জানেন। আমি কিন্তু চিফ কোঅর্ডিনেটর, পুরা ঢাকা মহানগরের সংগঠন আমার হাতে। আমি তো 6 তারিখে যে ওটা দখল করতে পারতাম, তা কিন্তু হয়নি। 2.5 মাস পর তখন উনি নিজে বুঝে দিতে চেয়েছেন, আমার ইঞ্জিনের লতি বুঝে নিতে গিয়েছে। সেখানে গিয়ে দেখে তারা ওই ফ্ল্যাটের মধ্যে অবস্থান করছে, মাপতে গিয়ে সীমানা নির্ধারণ নিয়ে তর্ক বিতর্ক, ওখানে হাতাহাতি পর্যায়ে হয়েছে। তার ভিডিওটা আপনারা দেখেছেন। আরটিভি একটা দারুণ প্রতিবেদনও সেখানে করেছে যে সেখানে আমাদের কেউই ছিল না, উনি এটা দখল করে আছেন। এবং ওই তামিম যখন অসুস্থ বোধ করে, সেখানে পুলিশরা ছিলেন, পুলিশ গিয়ে তামিমের সাথে কথা বলেছেন। তামিমের সাথে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টা তারা তার জবানবন্দি নিয়েছেন। তামিম ওখান থেকে বাসায় গিয়েছে, বাসায় গিয়ে তার একটু অসুস্থ বোধ করলে তার বাবা সেখানে ডাক্তার ডেকে এনেছেন। তারপর সে আরো অসুস্থ ফিল করলে তাকে মনোরা হাসপাতালে নিয়ে গিয়েছেন এবং সেখানে। ওকে, ফাইন। আমরা পরবর্তী প্রশ্ন করছি, মামলাটার এখন কি অবস্থা? মানে মামলাটার চার্জশিট অ্যাকসেপ্ট হয়েছে। যে সমস্ত নির্দোষ আসামি ছিলেন তাদের বাদ দিয়ে যারা ওখানে উপস্থিত ছিলেন, তারা যুক্ত না হলেও, দেখেন ওখানে অনেক কয়েকজন গ্রেপ্তার হয়েছে। তারও কার কাছে ধারালো অস্ত্র ছিল না, একটা লাঠিও ছিল না, আগ্নেয়াস্ত্র ছিল না। সেখানে ভিডিওতে দেখা গিয়েছে হাতাহাতি হচ্ছে, ধাক্কাধাক্কি হচ্ছে, এই পর্যায়ে। তো মামলার চার্জশিট অ্যাকসেপ্ট হয়েছে, এখন ওটা ট্রায়ালে চলে যাবে। নির্দোষ যারা, তাদেরকে বাদ দেওয়া হয়েছে। যারা উপস্থিত ওখানে ছিলেন তাদের বিরুদ্ধে তার বাবার, তামিমের বাবার অভিযোগটা একটু শোনেন। তিনি বলছেন
ডিডি মামুন তার ছেলেকে গলা চেপে ধরেছে, ইঞ্জিনিয়ার লতিফ তার ছেলেকে 2-3টা লাথি মারছে ক্রমাগত ভাবে, এ হলো তার অভিযোগ। লাথি মারছেন, আরেকজন নাকি গলা চেপে ধরেছেন। তামিমের মৃত্যুর ওখানে গলা চেপে ধরার কোনো প্রমাণ নাই। তিনি যে লাথিতে মেরেছেন, ক্রমাগত কয়েকটা লাথি মেরেছেন, এ হলো তার এজাহারের অভিযোগ। আমি এজাহারটা দিতে পারি আপনাকে। সেই লাথিতে মৃত্যু ঘটেছে, রক্ত জমাট হয়েছে, এরকম কোনো নজির নাই। তবে এটা সত্য যে তামিম আমাদের ছেড়ে চলে গিয়েছেন। তো যে কারণেই হোক না কেন, তার যে অভিযোগ, তদন্তের যে বিষয়, সম্পৃক্ত থাকার অভিযোগ যাদের বিরুদ্ধে তিনি করেছেন তদন্তে, সেটা 2বার তদন্ত হয়ে প্রমাণিত হয়নি। আদালত কিন্তু বিবেচনায় নিয়ে ওই চার্জশিট একসেপ্ট করেছেন। ওকে, আমি আমি আমার মনে হয় যে এই ব্যাপারে আপনি এখন যে বিস্তারিত ব্যাখ্যা দিলেন তার সবটাই সত্য, এবং আপনি কোনো প্রভাব বিস্তার করেন নাই যা চার্জশিট থেকে আপনার নাম বাদ দেওয়ার জন্য। এইটা ভেবেই বা এইটা মনে করে আমরা ফরওয়ার্ড হই, পরবর্তীতে যাই। আপনার কাঁধে বেশ কয়েকটি মন্ত্রণালয়ের দায়িত্ব। আপনার দায়িত্ব প্রাপ্তির পর অনেকেই বলেছেন যে বিএনপি সরকার আসলে সড়ক, সেতু, রেলপথ আলাদা না রেখে আবার সে যোগাযোগ মন্ত্রণালয়ে ফিরিয়ে আনতে চায়। এই বিষয়ে আপনার সরকারের অবস্থান কি? আপনার সঙ্গে 2জন প্রতিমন্ত্রী আছেন, তাদের জন্য আবার মন্ত্রণালয় ভাগ করা আছে, মন্ত্রী প্লাস 2 প্রতিমন্ত্রী। বিষয়টা আপনি কিভাবে সমন্বয় করছেন? আবারও আপনারা সেই যোগাযোগ মন্ত্রণালয় ফেরত দিতে চান কিনা? না, একটা হচ্ছে কি যে কমিউনিকেশনটা একটা জায়গায় আসলে সমন্বয় করতে সুবিধা হয়, কারণ এখানে আন্তঃমন্ত্রণালয়ের এত জটিলতা তৈরি হয় না, সিদ্ধান্তগুলি দ্রুততম সময়ের মধ্যে নেওয়া যায়। এবং মনে রাখা দরকার, যোগাযোগ, সেতু, ধরেন নৌ এবং রেল, এগুলি বেশ কিছু জায়গায় কিন্তু একটা সমন্বয়ের দরকার হয় বাস্তবায়ন করবার ক্ষেত্রে। এবং সরকার মনে করছেন, প্রধানমন্ত্রী মনে করছেন, তিনি একটি জায়গা থেকে এই ব্যবস্থাপনাটা নিশ্চিত করতে চান এবং একটু যুগ উপযোগী করতে চান, জটিলতাগুলি দূর করতে চান, জনবান্ধব করতে চান। এবং যোগাযোগ ব্যবস্থাটা আমূল পরিবর্তন করতে হলে এইগুলির মধ্যে একটা সমন্বয় দরকার। সেই উপলব্ধির থেকে তিনি এটা ঢেলে সাজাতে চাইছেন। 2জন প্রতিমন্ত্রী আছেন, আমরা 3জন আলোচনা করে এবং প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, মন্ত্রী তো ধরেন 3জনই একটা জায়গায় যদি ফাইল সই করার প্রয়োজন হয়ে যায় অথবা সিদ্ধান্ত নেওয়ার প্রয়োজন হয়ে যায়, সেখানে হয় কি অনেক বেশি তৈরি হয়, আপনার প্রাসঙ্গিকতা তো চলে আসে, আনুষ্ঠানিকতা চলে আসে। এই জন্য আমরা দপ্তরগুলিকে বা মন্ত্রণালয়গুলিকে সবগুলি আমি দেখছি এবং 2 প্রতিমন্ত্রীকে দপ্তরটা ভাগ করে দেয়া হয়েছে, যাতে ওই প্রতিষ্ঠানগুলি ওই প্রতিমন্ত্রী হয়ে আমার কাছে আসবে, এই প্রতিমন্ত্রীর ওই দপ্তরগুলির কাজ প্রতিমন্ত্রী হয়ে আমার কাছে আসবে, এবং আমরা ওই ভাগ করে সমন্বয় করে কাজ করব, তাতে কাজটা দ্রুততম সময়ের মধ্যে সহজভাবে সম্পাদন করা যাবে। মঙ্গলবার আপনার একটি বক্তব্য খুব আলোচিত হয়েছে, যেখানে আপনি বলেছেন যে ঈদে পরিবহনে 1 টাকাও বেশি ভাড়া নেওয়া হচ্ছে না, বরং নির্ধারিত ভাড়ার থেকে 20 থেকে 30 টাকা কম নেওয়া হচ্ছে। আমি দায়িত্ব নিয়ে বলছি এবং আমরা সার্বক্ষণিক মনিটরিং করছি, এটা আপনার কোর্ট আমরা ক্লোজ করলাম। এই বিষয়ে আমরা দর্শকদের মতামত নিয়েছি, সেখানে কিছু মন্তব্য দর্শকদের আপনার কাছে তুলে ধরছি। 250 টাকার টিকিট 400 টাকা দিয়ে আসতে হয়েছে, 580 টাকার ভাড়া 750 টাকা নিয়েছে সোহাগ পরিবহন, তুলনামূলকভাবে কম নেওয়া হচ্ছে, আগের মতো লাগাম ছাড়া না। 500 টাকাটা মাত্র 1000 টাকা। মৌলভীবাজার থেকে ময়মনসিংহ ঈদ ছাড়া ভাড়া হচ্ছে 600 টাকা, আর ঈদে ভাড়া হচ্ছে 900 টাকা। আমি গতকালকে আসলাম, আমার 600 টাকা ভাড়া 900 টাকা নিয়েছে। কি করব নিরুপায়, 500 টাকার ভাড়া 750 টাকা। এটা হলো মন্ত্রীর কমিটমেন্ট। অনেকেই বলছেন যে আপনার বক্তব্য, আসলে আপনি যে বলেছেন যে আপনি এটা সরাসরি মনিটরিং করেছেন এবং সার্বক্ষণিক মনিটরিং করেছেন, আপনার মনিটরিং আসলে সত্য নয়, ভাড়া আসলে বেশি নেওয়া হচ্ছে। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি যেখানে গিয়েছি 6টি আমাদের বাস স্টেশনে আমি নিজে গিয়েছি, আমি একা যাইনি, সেখানে আপনাদের সব মিডিয়া ছিল। আচ্ছা, আমরা কাউন্টারগুলিতে গিয়েছি, জিজ্ঞেস করেছি, যাত্রী পেয়েছি তার কাছেও জিজ্ঞেস করেছি। কোন জায়গায় ধরেন 880 টাকা নির্ধারণ ভাড়া, আমি উদাহরণস্বরূপ বলছি, তারা 850 টাকা নিচ্ছেন। এটা যাত্রীও স্বীকার করেছে, যিনি টিকিট দিচ্ছেন সেখানেও দেখেছি। আমি তাকে প্রশ্ন করেছি যে আপনি 880 টাকার ভাড়া 850 টাকা কেন নিচ্ছেন? তিনি বলে চাপে পড়ে নিচ্ছেন। তিনি বলছেন না, আমাদের মালিক এভাবে নির্ধারণ করেছে, আমরা 850 টাকায় নিচ্ছি, 30 টাকা কম নিচ্ছি। এখানে একটা সমস্যাটা হচ্ছে, 850 টাকার ভাড়া যাত্রীরা কোনো সময় 550, 600, 650, 700-তে গিয়ে অভ্যস্ত। কারণ নির্ধারণ তো ভাড়া অনুসারে যাত্রীরা এর পূর্বে কখনো যায়নি, কারণ তারা কমে যেতে পেরেছে এবং মালিকগুলি যেহেতু 2 দিক থেকে যাত্রী পারাপার করতে পারে বা যাত্রী বহন করতে পারে, এই জন্য তারা নির্ধারিত ভাড়ার চেয়ে কম নিয়েও যাত্রীদেরকে এই যাত্রার সুযোগটা তারা দিয়েছে। কারণ যাত্রী কম, তারা চেয়েছে যে নাহলে অন্য পরিবহনে চলে যাবে, 100 টাকা কম দিক, কিন্তু যাত্রী যাক, তারা বাস ভর্তি বা আসন
ফিল আপ করে নিতে অভ্যস্ত, কিন্তু ভাড়া কম নেয়। এখন যখন নির্ধারিত ভাড়া যেটা সরকার কর্তৃক আছে আলোচনা সাপেক্ষে 880-তে যাচ্ছে, কিন্তু যাত্রী তো ধরেন 650 এবং 700-তে যেতে অভ্যস্ত, এর আগে সে গিয়েছে, সে স্বীকারও করছে। এবং পরিবহনের যারা টিকিট কাউন্টার আছে তারাও বলছে যে আমরা 600 টাকায় 700 টাকায় যার কাছ থেকে যা পারি নিয়ে যাত্রী বহন বা যাত্রীদের যাওয়ার সুযোগ দিয়েছি। এখন নির্ধারিত ভাড়াটাও যদি নেয় তখনও তার কাছে মনে হচ্ছে যাত্রীর কাছে যে আমার কাছ থেকে 100-150 টাকা বেশি নেওয়া হচ্ছে। এই নির্ধারিত ভাড়া কি আপনারা যে মানে হাইওয়েতে কয় টাকা কয় মাইল দরে যাবে সেই নির্ধারিত ভাড়ার সাথে অ্যাড পার, নাকি নির্ধারিত ভাড়াটা তারা আগেই বাড়ায় রাখছে? যেমন আমরা দেখি 500 টাকার জিনিসটাকে 1000 টাকা বইলে তারপর 10% কমে। না 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 না, এটা বিআরটিএ এবং ধরেন আমাদের এই যে যাত্রী মালিক সমিতি, আমাদের এই সমস্ত যারা স্টেক হোল্ডার জড়িত তাদের এবং আপনি যাত্রী যারা তাদের মধ্যে ওপেন ডিবেট করে নির্ধারিত ভাড়া, কিন্তু নির্ধারিত ভাড়ার চেয়ে কমে আমাদের পরিবহন সেক্টরে যাত্রীরা পূর্বে যেতে পেরেছে। ঈদ আসলেই তারা নির্ধারিত ভাড়াটাও তাদের কাছে বেশি মনে হচ্ছে, এটা একটা জায়গা। আর আমি বলছি যে যাত্রীরা কোনো কোনো জায়গায় কম নিচ্ছে, এটা ছিল হচ্ছে আমরা যেখানে গিয়েছি সব মিডিয়া ছিল, 20-25টা মিডিয়ার সামনে তারা বলেছে, আমি যা দেখেছি তাই বলেছি, এবং সেটা প্রমাণিত, কারণ যাত্রী স্বীকারও করেছে যে না আমি 850 টাকা আমার কাছ থেকে রেখেছে, বাট নির্ধারিত ভাড়া 880 টাকা। সেখানে আমি বলেছি যে কোনো কোনো জায়গায় কম ভাড়াও নেওয়া হচ্ছে, সব জায়গায় নেওয়া হচ্ছে তা আমি বলিনি। বাস স্টপেজ যেখানে আছে সেখানে মনিটরিং সেল আছে, আপনি যদি জানুন, ভিজিলেন্স টিম আছে, সেখানে ধরেন একটা পুলিশ কন্ট্রোল রুম আছে, র্যাবের একটা কন্ট্রোল রুম আলাদা আছে, সেখানে ধরেন আমাদের মোবাইল কোর্ট আছে। যে কোনো যাত্রীর কাছে যদি কাউন্টারে আপনি যান, বিশেষ করে বাস স্ট্যান্ডগুলিতে বেশি ভাড়া চাইলে কমপ্লেন করলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হচ্ছে। এখানে কিন্তু বাস মালিক সমিতিদের সহযোগিতা আমি পেয়েছি, বিশ্বাস করুন, আমি যা পেয়েছি যা দেখেছি তাই বলছি। আমি ভাই একটা কথা বলি যে গতকাল আমি ভোক্তা অধিকারের একজন ম্যাজিস্ট্রেটকে দেখছিলাম যে তিনি একটা বাস কাউন্টারে গিয়ে সেই বাসটা ঢাকা থেকে নোয়াখালী যাচ্ছিল সেনপুর, তো সেই বাস কাউন্টারে গিয়ে তিনি ভাড়া কত সেটা জানতে চাইছিলেন, যে ভাড়া হচ্ছে 600 টাকা। তো কয়েকদিন আগে পর্যন্ত ভাড়া ছিল 550 টাকা, স্পষ্ট সেটা এখন 600 টাকা হয়েছে। সে ভাড়ার চার্ট সেখানে টানানো ছিল না, আমি এটা ভিডিওতে সরাসরি দেখছি ভাই, মানে এটা অন্য কোনো জায়গা থেকে না। তো ওটা 550 টাকা। উনি যাত্রীদের কাছে জানতে চাইলেন যে ভাড়া কত, সবাই 600 টাকা বললেন, এবং যাত্রীদেরকে যে স্লিপ দেওয়া হলো বা যেটাকে আমরা ক্যাশমেমো বলতেছি, ওইখানের মধ্যে 600 টাকাটা আসলে কোথাও উল্লেখিত ছিল না। স্পষ্ট তো আমি বুঝতে পারলাম যে 50 টাকাটা এই সময় বেশি নেওয়া হয়েছে। এখন এইটা কি আপনি যা দেখছেন তার থেকে একটু আলাদা হইলো, নাকি এইটা হইতে পারে? অবশ্যই আলাদা হতে পারে, কিন্তু আমি যা দেখেছি গোপনে দেখিনি, আমি যা দেখেছি প্রকাশ্যে দেখেছি, এবং সব মিডিয়া উপস্থিত ছিল, এবং সেখানে মনিটরিং এর সেলে যারা আছে তারাও উপস্থিত ছিল। আমি যেটা বলতে চেয়েছি আপনাকে, এইগুলি যে হচ্ছে না আমি তা বলিনি, আমি বলেছি যে যেখানে হচ্ছে অভিযোগ পেলে আমরা ব্যবস্থা নিচ্ছি। ইন্টারেস্টিং হচ্ছে, আমি এই অভিযোগ যেখানে করা যায় সেই ধরনের 24 ঘন্টা কিন্তু স্টপেজগুলিতে অভিযোগ নেওয়ার, দেখার, এবং কেউ যদি সাফার করে, কেউ যদি অনিরাপদ হয়, কার কাছ থেকে বেশি ভাড়া নিলে কমপ্লেন করলে আমরা ব্যবস্থা নিচ্ছি। কমপ্লেন করলে ব্যবস্থা নিচ্ছি না এরকম ঘটনা না, কিন্তু কমপ্লেন কম্পারেটিভলি বাস স্টপগুলিতে একেবারে নাই বললেই চলে, খুবই কম। মানে আমাদের যাত্রীরা কমপ্লেন করছেন না বিধায় কোনো কোনো জায়গায়, তবে যেখানে কমপ্লেন পেয়েছি সেখানেই ব্যবস্থা নেওয়া হয়েছে। অনেককে ফাইন করা হয়েছে, 10,000 20,000 এরকম। আপনি বাইপাইলে করা হয়েছে, আপনি যদি বলেন এই চন্দ্রাতে করা হয়েছে, কাঁচপুর রোডে করা হয়েছে, যাত্রাবাড়িতে করা হয়েছে, পোস্তগোলায় করা হয়েছে, কন্টিনিউয়াস এটা করা হচ্ছে। একজন ভাড়া বেশি দিয়েছে বিধায় 2 দিনের জেলও তাকে দেওয়া হয়েছে। কমপ্লেন পেলে আমরা সেটা করতে পারছি। সমস্যাটা যেখানে হচ্ছে আমি একটু বলি আপনাকে, চলন্ত পথে যে জায়গাটাগুলি হচ্ছে সেই জায়গাতে বিভিন্ন জায়গায় যাত্রীরা জড়ো হচ্ছেন, এবং বাসের কন্ডাক্টর, সুপারভাইজার, কোনো কোনো সময় ড্রাইভাররা বেশি পয়সা নিয়ে যাত্রীদের কাছ থেকে নিচ্ছেন এবং যাত্রীরা সেখানে দিয়ে যাচ্ছে। এই জায়গাগুলিতে কমপ্লেন না পেলে আমাদের সার্বক্ষণিক মনিটরিং করাটা বেশ কঠিন। এটা আপনি জানবেন যে এখান থেকে একটা যাত্রী সিলেট যাবে, এখান থেকে একটা যাত্রী রংপুর যাবে, পথে সে উঠছে, এবং পথে উঠতে গিয়ে তার কাছ থেকে ধরেন এই যে একটা চাপ, সিট অ্যাভেলেবেল বাস নেই, অনেক মানুষ দাঁড়িয়ে আছে, সেখানে সে যখন 50 টাকা 100 টাকা বেশি দিয়ে অনেক সময় মানে যেতে বাধ্য হচ্ছে, অথবা কোনো সময় সে স্বেচ্ছায়ও যেতে বাধ্য হচ্ছে আর কি।
Okay, এইটি যখন অভিযোগ আকারে আসছে ব্যবস্থা নেওয়া হচ্ছে, কিন্তু অভিযোগ আকারে না আসলে এই প্রত্যেকটা জায়গায় তার এই 450 কিলোমিটার যাত্রীর জায়গাটা আমাদের জায়গা থেকে অভিযোগ না পেলে মনিটরিং করে নিশ্চিত করাটা বেশ দুরূহ এবং চ্যালেঞ্জিং। সেখানে কিছুটা ব্যত্যয় ঘটছে। আপনার ওই অভিযোগ ঠিক আছে। সিলেট যেতে সময় যদি নারায়ণগঞ্জ, গাজীপুর বা নরসিংদীর কোনো একটা জায়গা থেকে কেউ উঠেন এবং তারা যদি বেশি যাত্রা টাকা দেন, সেই ক্ষেত্রে সেটা মনিটর করাটা একটু মুশকিল, কারণ হচ্ছে যে বাস স্টপেজ থেকে বা টার্মিনাল থেকে মনিটর করা যত সহজ। জনাব রবিউল আলমের কথা নিশ্চয়ই আপনারা শুনেছেন, আপনারা নিশ্চয়ই বিষয়টা দেখবেন। আরও একটা দিন অন্তত বাকি আছে। জনাব শেখ রবিউল আলম, আপনাদের নতুন সরকারের 1 মাসে ক্যাবিনেটের যে সদস্যের বক্তব্য সবচেয়ে বেশি আলোচিত, মানে সেটি আপনার একটি কথা, যেখানে আপনি পরিবহন খাতে কোনটা চাঁদাবাজি, কোনটা চাঁদা, কোনটা সমঝোতার মাধ্যমে লেনদেন, সেই দিকটি তুলে ধরেছেন। এরপর বেশ কিছু ক্যাবিনেট বৈঠকে নিশ্চয়ই আপনি ছিলেন। আপনার বক্তব্য নিয়ে সেখানে কোনো কথা হয়েছে কিনা, এই বক্তব্য নিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান আপনাকে কিছু বলেছেন কিনা, বক্তব্য ঠিক আছে বা ঠিক নেই এমন কিছু আপনি শুনেছেন কিনা আপনার কলিগদের কাছ থেকে? আমি বিষয়টা আরেকটু পরিষ্কার করে বলি, মানে বাংলায় তো দুইটাই চাঁদা, কিন্তু ইংরেজিতে একটা হচ্ছে এক্সটর্শন, একটা হচ্ছে ডোনেশন, বা আপনি যেভাবে দেন। তো এক্সটর্শন এবং ডোনেশনের মধ্যে, মানে আমি ইচ্ছা করে কোনো একটা মসজিদে দিলাম, স্কুলে দিলাম, সেই চাঁদা, আর আপনাকে যেটা জোর করে নেওয়া হচ্ছে সেই চাঁদা, বা কোনো একটা অ্যাসোসিয়েশন, যে অ্যাসোসিয়েশন আমার দরকার আছে বা আমাকে জিজ্ঞেস করে যেটা নিতেছে না সেটা যে চাঁদা, সেই ব্যাপারে তো কোনো সন্দেহ থাকার কথা না। আপনি নতুন করে ব্যাপারটাকে সংজ্ঞায়ন করে, মানে যেই সময় আপনি দায়িত্ব নিলেন, দায়িত্ব নেওয়ার পরপরই এটা কতটা জরুরি ছিল, বা আপনি কি বোঝাতে চেয়েছেন আসলে? আর আগের প্রশ্ন তো থাকলেই, ক্যাবিনেটে এটা আলোচনা হয়েছে কিনা, আপনার কলিগরা কিছু বলছে কিনা, তারেক সাহেব আপনাকে কিছু বললেন কিনা? না, তারেক রহমান সাহেব ওই রিপোর্টটা দেখেছেন, উনি সম্ভবত আমার বক্তব্যটা পুরোটা শুনেছেন। তিনি বলেছেন যে আপনি যা বলেছেন, এবং আপনি পুরোটাই শুনে আমাকে বলবেন যে ওখানে ব্যত্যয়টা কোথায় ঘটেছে। আমার বক্তব্যটা ছিল চাঁদা এবং চাঁদাবাজি দুটো জিনিস ভিন্ন। আমরা পরিবহন ক্ষেত্রে সবকিছুকে চাঁদাবাজি মনে করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে মালিকদের যে রেজিস্ট্রেশন করা সমিতি আছে এবং শ্রমিকদের কল্যাণের জন্য কিছু রেজিস্ট্রেশন করা সমিতি আছে, তারা একটা নির্ধারিত হারে চাঁদা কালেক্ট করে তাদের প্রয়োজনে তারা ব্যয় করে, এবং সেই কতটা স্বচ্ছতার সাথে ব্যয় করে আমি সেই বক্তব্যে বলেছিলাম সেখানে প্রশ্ন আছে। কিন্তু তারা এটা সমঝোতা, মানে আমি বুঝিয়েছি তারা এটা নির্ধারিত করে সম্মতিতে নির্ধারণ করেছেন এবং সেটা তারা পে করেন। এটা হলো চাঁদা। সেই চাঁদাটা ধরেন আপনি যদি প্রেস ক্লাবের সদস্য হন, আপনি নিশ্চয়ই বার্ষিক চাঁদা দেন। আমি রিয়েল এস্টেট ব্যবসার সাথে জড়িত, আমি ধরেন বছরে রিহাবের চাঁদা দিই। আমি পার্টিতে নির্বাহী কমিটির সদস্য হলে একটা ছোট্ট অ্যামাউন্ট বছরে চাঁদা দিতে হয়, সেটা দিচ্ছি। আমি 3টি মসজিদ কমিটির সাথে জড়িত, আমি কিন্তু চাঁদা দিচ্ছি। আপনি যেটা বলছেন ডোনেশন এক জিনিস, আবার এই যে নির্ধারিত চাঁদা দেওয়া, এটাও কিন্তু আরেকটা প্র্যাকটিস, এবং এটা আছে আমাদের জায়গায়। চাঁদাবাজি আমি ওটাকে বলতে চাচ্ছি যে যেটা আপনি দিতে চান না, দেওয়া উচিত না, কিন্তু কেউ আপনাকে চাপ প্রয়োগ করে নিচ্ছে, বাধ্য করছে, এবং দিতেই আপনি হচ্ছে আপনাকে, সেটা হলো চাঁদাবাজি। এই চাঁদা আর চাঁদাবাজির আমি পার্থক্য বোঝাতে চেয়েছি। আমি দুটোকে এক করতে চাইনি, এবং আমি বলিনি যে চাঁদাবাজি নাই। আমি বলেছি চাঁদাবাজি আছে, এবং আমার ওই মন্ত্রণালয়ে কোনো সুযোগ নেই। আমরা এটা যেভাবে হোক দমন করব, নিয়ন্ত্রণ করব। যত্রতত্র চাঁদাবাজি পরিবহন খাতে চলবে না, এটা আমার সরকারের অঙ্গীকার, আমারও অঙ্গীকার। তো সেটাকে বলা হয়েছে যে আমি চাঁদাবাজি আর সমঝোতাটাকে বলেছি যেটা চাঁদাবাজি না, এটা সমঝোতা। আমি চাঁদাকে বলেছি নির্ধারণ করা হয় আলোচনা সাপেক্ষে। রবিউল ভাই, আপনি যোগাযোগের একজন ছাত্র, শুধু যোগাযোগের ছাত্র না, আপনি একজন খুব ভালো কমিউনিকেটরও বটে। তো আপনি সিমেন্টিক্সের ব্যাপারগুলি জানেন, যে সিমেন্টিক্যাল মানেগুলি কিরকম ভাবে হয়। আপনি চাঁদা ও চাঁদাবাজির পার্থক্যটা আপনি আমাদের সবাইকে বুঝাইতে চাইলেন কেন? মানে আপনার মধ্যে কি এই ডাউট ছিল যে আমরা চাঁদা আর চাঁদাবাজির পার্থক্য বুঝি না? না, বুঝে যে অনেকে না, সেটা আমাকে যেভাবে বিতর্কিত করা হয়েছে তাতে স্পষ্ট অনেকে না। কিন্তু আপনি যখন এটা বলবেন তখন তো অনেকের এটা মনে হবে যে কোনো কারণে মাননীয় মন্ত্রী কি চাঁদাকে বা চাঁদাবাজিকে হালাল করতে চাইতেছেন কিনা, বা সফেন করতে চাচ্ছেন কিনা, এটা তো মনেই হবে। না, এরকম মনে হতে পারে, কিন্তু ঘটনা তো তার জন্য আপনি সঠিক জিনিস যেটা মন্ত্রণালয় থেকে দেখছেন সেটা যে বলবেন না, এভাবে তো আত্মসমর্পণ করাটাও ঠিক হবে না। আমি আপনাকে আরো একটা কথা এখানে বলতে চাই, সেটা হচ্ছে যে চাঁদাবাজি এই সেক্টরে নাই, আমি কিন্তু ওই বক্তব্যে তা বলিনি। আমি বলেছি যেখানে সমঝোতার ভিত্তিতে মালিকরা তাদের উপার্জিত অর্থ তারা কালেকশন করে তারা ব্যয় করছে, সেটি নিয়ন্ত্রণ করা কতটা আমার জায়গা থেকে সুযোগ আছে। কারণ তারা একটা বৈধ সংগঠন, তারা রেজিস্ট্রেশন করেছে, বিধি মেনে তারা পরিচালিত হয়। সেটা হয়তো বাণিজ্য মন্ত্রণালয় দেখতে পারে যে তারা ওই শর্ত পূরণ করছে কিনা ওই সমিতি, অথবা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দেখতে পারে চাঁদাবাজিটা একটা ফৌজদারি অপরাধ, তাদেরও সক্রিয় থাকার প্রয়োজন আছে।
আমি যেটা বোঝাতে চেয়েছিলাম সেটা হলো এইরকম, যে মালিকদের এই যে যে নির্ধারিত করা চাঁদা তারা কালেক্ট করে, সেটাকে আমি চাঁদাবাজি বলছি না। তবে পরিবহন ক্ষেত্রে কিছু দুর্বৃত্তায়ন আছে, কিছু সুবিধাভোগী আছে, শ্রমিক সংগঠন মালিকদের মধ্যে কর্তৃত্ববাদী কিছু আছে, তারা চাঁদাবাজি যেটা করতে চায় সেটা আমি প্রতিরোধ করব, সেটা আমার এখানে সুযোগ নেই, সেই অংশ আমার বক্তৃতার মধ্যে আছে। কিন্তু আমার বক্তৃতাটা খণ্ড আকারে প্রকাশ করা হওয়ার ফলে একটা বিতর্ক হয়তো তৈরি হয়েছে। এখন এটা আমার দুর্ভাগ্য বলতে পারেন, আমার হয়তো দুর্ভাগ্য, অথবা আমি শব্দ ব্যবহার করতে যদি না পেরে থাকি সেটা আমার অজ্ঞতা হতে পারে। আমার কাছে মনে হচ্ছে কাউকে প্রটেক্ট করা আমার কোনো উদ্দেশ্য ছিল না। আরেকটা কথা বলি, পরিবহন সেক্টরকে আমি কাউকে কখনোই আগেও চিনতাম না, এখনো চিনি না। সমন্বয় করবার জন্য এই যোগাযোগ মন্ত্রণালয়ে কাজ করতে এসে 2-4 জনকে, তাদের সমিতিকে 2-4 জনকে চিনেছি, দেখেছি। তাদের প্রতি আমার কোনো বিশেষ দুর্বলতাও নেই। তো আমি যেটা বুঝাতে চেয়েছি যে কিছু জায়গা আছে যেটা শ্রমিকদের কল্যাণে কালেক্ট করা হয়, এটা সত্য। সেখানে শ্রমিকরা কিছু সুবিধা পায়, এটাও সত্য। মালিক যারা আছেন তারাও বেশ কিছু কল্যাণকর কাজ তাদের প্রয়োজনে করেন, এটাও সত্য। সেটাকে চাঁদাবাজি হিসেবে ঢালাওভাবে দেখলে অনেক জায়গায় একটা ভুল মেসেজ যায়। চাঁদাবাজি যেটা আছে সেটা নিয়ন্ত্রণ করবার জন্য, দমন করার জন্য আমাদের কাজ করা দরকার, সজাগ থাকা দরকার। এটা নিয়ন্ত্রণ যে কোনো মূল্যে করতে হবে, সেটা না হলে পরিবহন সেক্টরটা যথাযথভাবে ফাংশন করে না। অতএব এখানে আমাদের কিন্তু জিরো টলারেন্স আছে, কিন্তু আমি এটা বৈধতা দিতে চেয়েছি। সেভাবে দেখলে এটা আমার প্রতি মানে এই হবে, আমার ইনজাস্টিস হবে। রবিউল ভাই, আমি এখন যেটা বলি সেটা দুই ভাগে বিভক্ত। আমার এখানকার অভিজ্ঞতা দেখছি, আমার বেশ কিছু বন্ধু এখানে গাড়ি চালান, মানে যারা ভাড়ার গাড়ি, যেটাকে আমরা উবার বলি, ট্যাক্সি বলি, সেগুলি চালান। তাদের নিজস্ব কিছু সমিতি আছে এবং এই সমিতি তাদের জনকল্যাণে বিভিন্ন সময় বিভিন্ন অর্থ ব্যয় করে থাকে। তাদের হঠাৎ মৃত্যু হলে, ইন্স্যুরেন্সে অনেক টাকার দরকার হলে, তাদের বাচ্চাদের ফ্যামিলির কোনো প্রয়োজন হলে, এবং সেটা খুবই, এই টাকাটা আমি দেখছি হচ্ছে যে দেয়ার ব্যাপারে সবাই খুব সিরিয়াস। মানে আমার যে বন্ধুরা গাড়ি চালান, অ্যাসোসিয়েশনকে চাঁদা দিয়ে আসবেন সেই ব্যাপারে তারা খুব সিরিয়াস। মানে তারা ইচ্ছা করে কেউ যে মানে কোষাধ্যক্ষ টাকা নিতে দেরি করলে বা সময় না হলে গিয়ে দিয়ে আসার মতো সিরিয়াস তারা। কিন্তু কথা হলো, আপনি যাদের কথা বলতেছেন সেই সব পরিবহনের অ্যাসোসিয়েশনগুলি, এই সব বিভিন্ন সমিতিগুলি চাঁদা বাস ট্রাক থামায়ে নানা রকম জায়গায় কেন নিতে হবে? মানে বাংলাদেশের মতো জায়গায় 20-30 জায়গায় কেন বাস ট্রাক থামাতে হবে? এটা কি শুধু আমার কথা না রবিউল ভাই, আমাদের একজন দর্শক, আপনি যখন আসবেন জেনেছেন তখন ইউটিউবে এই মন্তব্য করেছেন, উনার নাম মোহাম্মদ আজাদ হোসেন, উনি মন্তব্য করেছেন বিভিন্ন সমিতির চাঁদা বাস ট্রাক থামিয়ে নিতে হবে কেন? বিভিন্ন অ্যাসোসিয়েশন বার্ষিক চাঁদা নেয়, যা সবাই অ্যাসোসিয়েশন অফিসে গিয়ে দিয়ে আসে। পরিবহন খাতের চাঁদা কোন কাজে ব্যবহার করা হয় তার হিসাব আছে কিনা আমি প্রশ্নের সাথে যোগ করতে চাই, আপনি সেই হিসাব নিবেন কিনা? রাস্তায় গাড়ি থামিয়ে একটা কাগজ ধরিয়ে দিয়ে টাকা নেয়ার কি অর্থ? এবং আপনার বক্তব্যে সেই অর্থ আদায় করাটা একটু উৎসাহ পাবে কিনা, যে আরে মন্ত্রী সাহেবই তো আমাদের পক্ষে আছে, আর কি লাগে? প্রথমত হচ্ছে আমি আপনার সাথে একমত। আপনারা যেটাকে বলছেন যে 20-25 জায়গায় গাড়ি থামিয়ে টাকা যে নেওয়া হয়, এটা চলতে পারে না। আপনি যেটা খুশি হবেন যে ইতিমধ্যে পরিবহন সেক্টরে যারা মালিক সমিতি আছে এবং যারা শ্রমিক সমিতি আছে তাদেরকে ডেকে আমরা ওটাকে আলটিমেটাম দিয়ে দিয়েছি যে আপনাদের বৈধ যেটা আপনারা বলেন তাদের ভাষায়, এবং নির্ধারিত যে বাসের টাকা চাঁদা হিসেবে আপনারা নেন, কালেক্ট করেন আপনাদের প্রয়োজনে, সেটা ইয়ারলি অথবা মান্থলি একটা প্রক্রিয়া অনুসরণ করে পেমেন্ট করবে। সেটা অবশ্যই বাস স্ট্যান্ড, রাস্তাঘাট, যে কোনো জায়গায় হবে, এটা আমরা বলে দিয়েছি অলরেডি, এবং এ ব্যাপারে আমরা নিয়ন্ত্রণ করতে চাইছি। আরেকটা জায়গা আছে যে বিভিন্ন বাস স্টপেজের কিছু সার্ভিস, কিন্তু কিছু সেবা এই পরিবহন সেক্টরের থেকে তারা টাকা কালেক্ট করে এনশিওর করে, তাদের ব্যবস্থাপনা। সিটি কর্পোরেশন বাস স্ট্যান্ডগুলিকে শুধুমাত্র মেরামত করে দেয়, রক্ষণাবেক্ষণ করে দেয়, কিন্তু ব্যবস্থাপনার সাথে সিটি কর্পোরেশনের জড়িত না। সিটি কর্পোরেশন তার বিনিময়ে কিন্তু আপনার পরিবহন খাত থেকে একটা টাকা কালেক্ট করে, মানে তারা পায়, রাজস্ব বলতে পারেন পায়। আমরা বলেছি যে তোমাদের এই যে বাস স্টেশনগুলি ব্যবস্থাপনার ক্ষেত্রে তোমরা যেটা ব্যয় করো, কিন্তু কোন কোন বাস আছে সে ওই স্টেশনে থামেই না, কিন্তু তাকে দিতে হয়, তোমরা এটা নিতে পারবে না। যারা বাস ওই স্টেশনের সেবাটা নিচ্ছে সে হয়তো পে করবে, কিন্তু যে সেবাটা নিচ্ছে না, যেমন একটা বাইপাস রোড দিয়ে একটা বাস যাচ্ছে, কিন্তু ওই শহরের ওই স্টপেজ থেকে লোক এসে ওই বাইপাসের ওই আপনার সড়ক পরিবহন থেকে তারা কালেক্ট করতে চাইছে, আমরা এটা নিষেধ করেছি, এটা চলবে না। আর বৈধ হলেও যেটা তারা নির্ধারণ করেছে সেটাও তারা ঘাটে ঘাটে 20টা স্টপেজ আর কালেক্ট করতে পারবে না। তাদেরকে হয়তো সাপ্তাহিক বা মাসিক হারে পেমেন্ট করতে হবে, রিসিটের ভিত্তিতে করতে হবে। কোনো জায়গায়
আপনার চাঁদাবাজি যেটা আমরা প্রতিষ্ঠিত হয়েছে যেভাবে, যে ঘাটে ঘাটে আমি টাকা দিচ্ছি, থামাচ্ছে 20 টাকা, 50 টাকা, 100 টাকা, এভাবে বিচ্ছিন্নভাবে যত্রতত্রভাবে পরিবহন খাত থেকে কালেক্ট করা যাবে না। তারা আমাদের সাথে একমত হয়েছে এবং তারা সময় চেয়েছে যে এইটাকে তারা একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসতে চায় এবং হয়তো মাসিক অথবা বাৎসরিকভাবে কালেক্ট করতে চায়। একটা অসুবিধা এখানে আছে, অনেক পরিবহন চলে না, সে টিপ দিতে পারে না, তাকেও। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা যেই ভিডিও ফুটেজটি দেখলেন, যে টকশোটি দেখলেন, এই টকশো দেখে আপনার কি মনে হলো সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। প্রিয় দর্শক, আজকে টকশোতে উপস্থিত ছিলেন খালেদ মহিউদ্দিন এবং আরও উপস্থিত ছিলেন বিএনপির সেতু ও যোগাযোগ মন্ত্রী। তো ওনাকে বিভিন্ন বিষয়ে প্রশ্ন করা হলো যে বাংলাদেশ আসলে তেলের সংকট কি এবং এই সংকট কতদিন থাকবে, বা আসলে কি তেলের সংকট আছে কি না, নানান রকমের প্রশ্ন ওনাকে করা হলো। তো উনি সেই সব প্রশ্নের উত্তর কিন্তু খুব সুন্দর করে দিয়েছেন, আপনারা দেখেছেন। এখন আপনাদের উচিত আপনাদের কমেন্ট করে জানানো। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আসলে সে যেই কথাগুলি বললেন এই কথাগুলি কতটা যৌক্তিক ছিল, সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন এবং তার কথার ভিতর যদি কোনো প্রকার ভুল ত্রুটি থাকে সেটি অবশ্যই ধরিয়ে দেবেন, যাতে করে সে সেই বিষয়গুলি শুধরে নিতে পারে এবং পরবর্তীতে যখন ক্যামেরার সামনে কথা বলবে তখন যেন খুব সুন্দর করে কথা বলতে পারে। সেটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং লিখে যাবেন। প্রিয় দর্শক, আপনি যদি একটি কমেন্ট বক্সে কমেন্ট করে যান তাহলে আপনার ওই কমেন্টটি আরেকজন এসে পড়বে, সে কিন্তু অনেক কিছু জানতে পারবে এবং অনেক কিছু শিখতে পারবে। আশা করি আপনি বুঝতে পেরেছেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করলাম। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যারা যারা এখনও আমাদের এই ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, একটি সাবস্ক্রাইব করে দিবেন, যাতে করে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে একটি নোটিফিকেশন চলে যায়, আপনি সবার আগে আমাদের এই ভিডিওটি দেখতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।